পিরামিড একটা বাংলার চালাগ্রস্ত স্থাপত্য। আরেকটা স্থাপত্য এই যে পিলার দেখতে পাচ্ছেন বা এই যে আর্চ দেখতে পাচ্ছেন, এটা মুসলিমদের যে আর্কিটেক্ট বা স্থাপত্য তার সাথে মেল পাওয়া যায়। মল্ল রাজা ছিলেন হিন্দু, কিন্তু কোনো মুসলিম কারিগর দ্বারা তৈরি হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। মল্ল রাজা ছিলেন প্রথম শাক্ত ধর্মী, তো শৈব ধর্মী, তথা বৈষ্ণবদের দীক্ষা নিয়েছিলেন। অর্থাৎ প্রথমে ছিলেন কালী দুর্গার উপাসক, তথা শিবের ভক্ত ছিলেন, তো শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের ভক্তের উপর তিনি মঞ্চ তৈরি করেছিলেন। এই মঞ্চের মধ্যে 3টা রো বা 3টা করিডোর চারদিকে ঘিরে 108টা দরজা আছে, 108। 3টার উপর একটা, দুটো পিছনে একটা রো, 3টা করে মানে একটা বান্ধব, দুটো বান্ধব, 3টা বান্ধব মিলে চারদিকে ঘিরে 108টা দরজা আছে। তো 108টা দরজা বিশিষ্ট এটা মঞ্চ তৈরি, কারণ তার শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের যে 108টা নাম ছিল, সেই 108টা নাম 108 মূর্তি ছিল। এই 108টা মূর্তি কোথায় থাকতো? সারা মল্লভূমি। মল্লভূমি শুধু বিষ্ণুপুর নয়, বিষ্ণুপুর ছিল তার রাজধানী বা ক্যাপিটাল। এই মল্লভূমির প্রতি ছিল ছোটনাগপুর মালভূমি, ও ঝাড়খণ্ড থেকে শুরু করে হাওড়া পর্যন্ত গঙ্গার পার, এদিকে আসানসোল থেকে শুরু করে হলদিয়া পর্যন্ত। আবার অনেক ঐতিহাসিক মনে করছেন যত ভূম আছে, মানভূম, সিংভূম, বীরভূম, বোরাভূম সব ছিল মল্লবের আন্ডারেই। তো সেই যাই হোক, সারা মল্লবের শুধু যে বিগ্রহগুলো, এই বিগ্রহগুলোকেই রাস পূর্ণিমার সময় একত্রিত করে প্রত্যেক দরজাতে একটা মূর্তিকে রাখা হতো, রাধা গোবিন্দ, রাধাশ্যাম, রাধা মাধব রেখে এখানে 5 দিন রাস হতো। 5 দিন রাস হওয়ার পর মূর্তি যেখান থেকে আসতো সেখানে আবার ফেরত চলে যেত। তার জন্য মঞ্চ, আর যদি মূর্তি ফিক্স হতো তাহলে মন্দির। তো এই মঞ্চতে 1932 সালের মধ্যে শেষ রাস হয়েছিল। 1932 সালে পরে এখানে রাস হয় না, কারণ তারপর এখানে বাজ পড়েছিল। তো বাজ পড়ার পর এই মঞ্চের মধ্যে রাস করে উপযুক্ত পরিবেশ ছিল না। তারপর যখন এএসআই নিয়েছিল তখন তার দুটো কন্ডিশন রেখেছেন, লিভিং টেম্পল, নন লিভিং টেম্পল। ও যেখানে মূর্তি আছে বা যেখানে মূর্তি আসে সে লিভিং টেম্পল, আর যেখানে মূর্তি নেই নন লিভিং টেম্পল। যেহেতু এখানে 1932 সাল থেকে রাস হতো না, তার জন্য 1958 সালে এটা এএসআই নন লিভিং টেম্পল ঘোষণা করলো, অর্থাৎ এখানে আর কখনো রাস হবে না। আসুন ভিতরে, চলো আমরা এবার ভিতরে যাচ্ছি। আচ্ছা, এইটা যেটা গৃহ বা ঘর, এটা যে মূল গৃহ, গর্ভগৃহ নয়, গর্ভগৃহে মাটির নিচে থাকতো। এই মূল গৃহটা তৈরি হয়েছিল কেন? যেসব বিগ্রহ বা মূর্তিগুলোকে নিয়ে রাস পূর্ণিমার সময় রাস উৎসব পালন করা হতো, সেগুলিকে রাত্রি সেফটির জন্য রাখা হতো। প্লাস পুজোর যে উপকরণ বা সামগ্রীগুলো সেগুলো এখানে রাখা হতো, কারণ এইখানে শুধু কাঠের দরজা ছিল, বাল্বের পরে খোলা ছিল। আবার অনেক ঐতিহাসিক মনে করছেন রাজা যদি কখনো নিজেকে মাঝে মাঝে আত্মগোপন করার প্রয়োজন মনে করতেন, তখন তিনি এটা ব্যবহার করতে পারতেন। কারণ পুরো একটু ভুলভুলা মতোকে খুঁজে পেতেন না। পুরো শব্দ দেখছি ভুলভুলা মতো দেখছি। আর এই সাপোর্ট খুব সাপোর্ট নেই, সাপোর্ট বিন দাঁড়িয়ে পুরো সাপোর্ট দেখুন উপরে পুরো এটা ক্লিয়ার করে দাঁড়িয়ে আছি। আমরা যে আগেকার দিনে বাড়ি কিছু পরিবর্কার ছাদ বা এখনকার যে বাড়িতে ঢালাই লোহার ছাদ, সেই সিস্টেম নয়, কিন্তু পুরো এটা ক্লিয়ার করে দাঁড়িয়ে আছি, কোনো সাপোর্ট নেই। ঠিক আছে, আসুন। বলবো, সব বলবো, আসুন। শেষে বেরোবার সময় যা পছন্দ করবেন, এখন কিছু বলবেন না, এখানে আসুন। এইটা দেখুন, এটা বলে পঙ্খের প্রলেপ। পঙ্খের প্রলেপটা আর কিছু নয়, প্লাস্টার। এই প্লাস্টার কথাটা আমরা পরে জানতে পেরেছি ব্রিটিশটা আসার পর। তার আগে আমরা বলতাম পঙ্খের প্রলেপ। কেন বলতাম? আগে আমাদের ভারতবর্ষে মাটির বাড়ি ছিল, তো মাটির বাড়িতে পাঁক আর গোবর দিয়ে লেপা হতো, এই জন্য পঙ্খের প্রলেপ বলা হতো। কিন্তু দালান বাড়িতে পাঁক আর গোবর দিয়ে লেপা হতো না, তা সত্ত্বেও আমরা পঙ্খের প্রলেপ বলতাম। তার দালান বাড়িতে কী কী ব্যবহার করতো? 3 রকম চুন ছিল, শাক চুন, কলি চুন, ঘুষা চুন, এরকম থেকে চুন, ডাবের জল, মেথির জল, চিটা গুড়, বিউলির ডাল বাটা, খয়ের জল, এসব নানান মিশ্রণ ব্যবহার করে করা হতো। পুরো মঞ্চের মধ্যে পঙ্খের প্রলেপ প্লাস্টার করেছেন, বয়সে ভারে খসে গেছে। এটা 437 ইয়ার্স ওল্ড, 437 বছর পুরাতন। আসুন, এইটা দেখুন, এটা হচ্ছে 100 ফুট বাই 100 ফুট বর্গাকার বেদির উপর চারদিকে 10 ফুট করে ছেড়ে দিয়ে 80 ফুট বাই 80 ফুট বেদির উপরে মঞ্চ তৈরি আছে। এই বেদির হার যে 7 ফুট 7 ফিট, আর মঞ্চের হচ্ছে 35 ফিট 35 ফিট। তার শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন, অর্থাৎ বৈষ্ণব চর্চা বা কালচার বলতে সেই বৈষ্ণব চর্চা বা কালচারটা এগুলো তুলে দেন। এগুলো টেরাকোটার কাজ। এই টেরাকোটার কাজের বৃহত্তর মন্দির আমরা অন্য জায়গায় দেখবো, শুরু বা স্টার্ট হয়েছিল। আর এইগুলো দেখুন প্রস্তুত ফোটাবদ্ধ বা খিলা বা কমল, এই ফোটাবদ্ধ কেনে করা হয়েছে। এই স্থাপত্য দেখতে দেখুন মসজিদটাই লোকে মুসলিম আর্কিটেক্ট না ভাবে যে ফোটাবদ্ধ করা হয়েছে। এই ফোটাবদ্ধ হচ্ছে হিন্দুদের প্রতীক। শুধু ফোটাবদ্ধ নয়, নারকেল ঘর দেখুন, যে প্রত্যেক মাথার মধ্যে নারকেল ঘর দেওয়া আছে, লোকে যাতে কোনো দিন মুসলিম আর্কিটেক্ট না ভাবে। না,
আমরা ওইদিকে রুমটা দেখলাম, সেই রুমটার যে ভেন্টিলেটার, এই ভেন্টিলেটার দেখে আমরা অনুমান করতে পারছি যে রাজা নিজেকে মাঝে মাঝে আত্মগোপন করে প্রয়োজনটা ব্যবহার করতে পারতো। নিশ্চয়ই কোনো জড় বদলে প্রয়োজন না, নিশ্চয়ই জীব থাকতো। আর ভেন্টিলেটার দুরকম কাজে লাগতো, একটা শত্রুর গতিবিধি রক্ষা করার জন্য, একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এটা প্রত্যেক দেয়ালে কিন্তু 2-3 ভেন্টি দেওয়া আছে, প্রত্যেক দেয়ালে দেওয়া আছে ভেন্টিলেটার। রাজা বীরাম্বীর যিনি মঞ্চ তৈরি করেছিলেন, ওনার নাম ছিল হাম্বির মল্ল। এই হাম্বির মল্লের নাম পাই আমরা বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীতে। সেই হাম্বির মল্ল তিনি পরে বীর উপাধি পেয়েছিলেন, আকবর থেকে বীর উপাধি দিয়েছিলেন। তো বীরাম্বীর কি চেয়েছিলেন, তার উত্তরসূরিরা সারা মল্লভূমে শ্রীকৃষ্ণের 108টা নাম অনুসারে শ্রীকৃষ্ণের 108টা মন্দির তৈরি করবেন। কিন্তু তার উত্তরসূরিরা সারা মল্লভূমে শ্রীকৃষ্ণের 108টা মন্দির তৈরি করতে পারেননি, সারা মল্লভূমি 42টা করেছেন, 42 মন্দির। তো 42 মন্দিরের মধ্যে 70 মন্দির ক্যাপিটাল রাজধানী বিষ্ণুপুর আছে, তার মধ্যে কি মেন কয়েকটা দেখবো আমরা। চলো। আচ্ছা, আপনি কি টোটো নেবেন না গাড়ি করে যাবেন? না, আমাদের গাড়ি আছে। একটুখানি দাদা একটুখানি খেয়ে নিয়ে তারপর বেরোবো। ঠিক আছে, হয়ে গেছে এখানে? হ্যাঁ, এখানে হয়ে গেছে। তাহলে আমরা একটু ছবি